আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেবে প্রসিকিউশন টিম। এজন্য এএসআই আমির হোসেন সহ 4 আসামিকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম এবং তৎকালীন ছাত্রলীগ নেতা ইমরানের নেতৃত্বে ওই দিন হামলার ঘটনা ঘটে। গুলি চালান সাবেক এসআই আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। যাত্রাবাড়ী থানার হত্যা চেষ্টা মামলায় যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসানকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন। এছাড়া যাত্রাবাড়ি, ভাটারা, মোহাম্মদপুর, আদাবর, শাহবাগ ও উত্তরা পূর্ব থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, দীপু মনি, আনিসুল হক, আমির হোসেন আমু, হাজি সেলিম, অভিনেত্রী শমী কায়সার, সাবেক আইজিপি শহীদুল হক, আব্দুল্লাহ আল মামুনকে। বুধবার সকালে তাদের প্রত্যেককে তোলা হয় CMM আদালতে। পরে তাদের এ আদেশ দেন আদালত। এর আগে তারা একাধিক মামলায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন। বিভিন্ন মামলায় তাদেরকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। তাদের বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদেরকে বিভিন্ন হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। দর্শক, এই বিষয়ে সর্বশেষ তথ্য নিয়ে নিম্ন আদালত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, গ্রেফতারের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সকাল 9টার কিছু পরেই কিন্তু যে আসামিদের কোর্টে হাজির করা হয় এবং হাজির করার পরে তারা যে আদালতের যে কারাগার রয়েছে সেখানে ছিলেন এবং 10টার কিছু পরে তাদেরকে কোর্টে তোলা হয়। এই কোর্টে তোলানোর পরে কিন্তু তারা 11:15টার দিকে নেমে আসেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী যেটি এসে জানান ম্যাজিস্ট্রেট ফারহান ইশতিয়াকের যে আদালতে তাদেরকে উত্তরা পশ্চিম থানা, আদাবর, মোহাম্মদপুর থানায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে। এর ভিতরে রয়েছেন আনিসুল হক, দীপুমণি, অভিনেত্রী শমী কায়সার সহ যে আসামিরা রয়েছেন তাদেরকে কিন্তু এই থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পাশাপাশি যাত্রাবাড়ি থানার যে সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে আবুল হাসান, তাকে যাত্রাবাড়ি থানার যে ছাত্র জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং গ্রেপ্তার দেখানোর পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী তার কিন্তু 5 দিনের রিমান্ড আবেদন করেন এবং সেক্ষেত্রে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এবং যদি একটু বলে রাখি যে আসামিরা দীপুমণি, আনিসুল হক, সালমান এফ রহমান সহ যারা রয়েছে তাদের কিন্তু বিভিন্ন সময় রিমান্ড শেষে আদালতে কারাগারে ছিলেন এবং আজকেও কিন্তু নতুন করে গ্রেপ্তার দেখানোর পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এবং একটু যদি বলি যে তাদেরকে নিয়ে আসার জন্য যে কারাগার আদালত প্রাঙ্গণে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি একাধিক পুলিশ সদস্য কিন্তু নিরাপত্তা জোরদার করেছে যাতে আদালত প্রাঙ্গণে কোনো অপ্রীতিকর ঘটনা না হয়, তো সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তো সর্বোপরি বলা যায় আজকে এই আসামিরাই আসলে আদালতে এসেছেন এবং তাদেরকে নতুন করে গ্রেপ্তার দেখানোর পরে কারাগারে পাঠানো হয়েছে এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে CMM কোর্ট থেকে সবশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত মোট 72 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে পুলিশ হেডকোয়ার্টার থেকে তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে খুলনায় 33 জন, সিলেটে 19 জন, চট্টগ্রামে 5 জন, গাজীপুরে 4 জন, নারায়ণগঞ্জে 4 জন, কুমিল্লায় 3 জন এবং কক্সবাজার থেকে আটক করা হয় 4 জনকে। এসব ঘটনায় সারা দেশে এখন পর্যন্ত মোট 10টি মামলা রুজু হয়েছে। রাজধানীতে শুরু হওয়া আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক
উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া বিজনেস সামিটের তৃতীয় দিনে স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার উদ্বোধন করেন তিনি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর উদ্বোধন করবেন তিনি। 4 দিনব্যাপী বিজনেস সামিটের দ্বিতীয় দিনে ইতোমধ্যে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, আমেরিকা সহ বেশ কয়েকটি দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বিভিন্ন সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কয়েকটি বিদেশি ব্যাংক ইতোমধ্যে লোনের প্রতিশ্রুতিও দিয়েছে। এর আগে সোমবার বিডার আয়োজনে 4 দিনের সম্মেলন শুরু হয়। সম্মেলনে 50টি দেশের 500-এরও বেশি বিনিয়োগকারী অংশ নেন। We're now talking about global entry to the businesses and everything. And at the same time, I'm just pointing out, which has been pointed out already, we don't look at Bangladesh alone. It is only one piece of the economy. হজ ব্যবস্থাপনায় গাফলতি পেলে অভিযুক্ত এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপদেষ্টা আরও বলেন, হজ যাত্রীদের জন্য এখনও বাড়ি ভাড়া ও পরিবহন ঠিক না করায় ইতোমধ্যে 9টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সমস্যার সমাধান না হলে অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ধর্ম উপদেষ্টা। এজেন্সির অবহেলার কারণে, অব্যবস্থার কারণে, মন্ত্রণালয়ের নির্দেশনা না মানার কারণে আমরা 8 বার রিমাইন্ডার দিয়েছি, শোকজ করেছি। এখনো পর্যন্ত 8টা এজেন্সি এগিয়ে আসে নাই। একজন হাজি যদি বাংলাদেশে টাকা দিয়ে যেতে না পারে, এর জন্য সংশ্লিষ্ট এজেন্সি দায়ী থাকবে। এবছর ঈদ যাত্রায় সড়ক, রেল ও নৌপথে মোট 340টি দুর্ঘটনায় 352 জন নিহত, 835 জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাসচিব জানান, বিগত ঈদের তুলনায় সড়ক দুর্ঘটনা কমেছে 21.5 ভাগ, পাশাপাশি কমেছে নিহত ও আহতের হারও। তবে এবারের ঈদে অতিরিক্ত ভাড়া আদায় অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বলেও জানান তিনি। এ সময় মহাসচিব এবার ঈদ যাত্রা বিগত বছরের থেকে কিছুটা স্বস্তিদায়ক ছিল উল্লেখ করে বলেন, এবছরের মতো সড়কে আইন শৃঙ্খলা বাহিনী সরব থাকলে কমে আসবে সড়ক দুর্ঘটনা। দেশের সড়ক মহাসড়কে 315টি সড়ক দুর্ঘটনায় 322 জন নিহত হয়েছে, 826 জন আহত হয়েছে। রেলপথে 21টি ছোট বড় দুর্ঘটনায় 20 জন নিহত এবং 8 জন আহত হয়েছে। বিগত বছরের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়কে দুর্ঘটনায় 21.05%, প্রাণহানি 20.88%, আহত 40.41% কমেছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বিএসএফের বিরুদ্ধে মুরাদুর রহমান মুন্না নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তের 0 পয়েন্টে ঘটনা ঘটে। নিহত মুন্না ওই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। পরিবারের অভিযোগ, মুন্না ধানের জমি দেখতে সেজামুড়া সীমান্তের কাছে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে গুরুতর আহত করে বাংলাদেশ সীমান্তে ফেলে যায়। বিজিবির টহলের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে হত্যার বিচার দাবি করেছেন স্বজনরা। কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন উপকূলের গভীর সাগরে মালয়েশিয়াগামী ট্রলার থেকে 214 রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে নৌবাহিনী। মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের গভীর সাগরে অভিযান চালানো হয় বলে নৌবাহিনীর সদর দপ্তর থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে 118 জন পুরুষ, 68 নারী ও 28 জন শিশু রয়েছে। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। পরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
কক্সবাজারের টেকনাফে সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি সাগর থেকে 5টি মাছ ধরার ট্রলার সহ 22 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার সকালে মাছ ধরতে গেলে তাদের ধরে নেওয়া হয়। টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন এ তথ্য জানান। এর মধ্যে 3টি ট্রলার টেকনাফ এলাকার এবং অন্য 2টি ট্রলার শাহপুরীর দ্বীপ এলাকার। ঘটনার পর থেকে ধরে নিয়ে যাওয়া জেলেদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঝিনাইদহের মহেশপুরে ট্রাক চাপায় 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। মঙ্গলবার রাতে উপজেলার কৃষ্ণপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ জানান, খালিশপুর বাজারের একটি সেলুনের দোকানের কর্মচারী বন্ধুসহ 3 জনকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে কালীগঞ্জ জীবননগর সড়কে পৌঁছালে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা 6 জন রাস্তায় ছিটকে পড়লে একটি ট্রাক 3 জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় 2 জন। আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের ঘোষণায় বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। আজ থেকে কার্যকর হচ্ছে বেশ কিছু চীনা পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা 104% আমদানি শুল্ক। এক ব্রিফিংয়ে এ কথা বলেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। আর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি প্রতিক্রিয়ায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে বেজিং। এছাড়া চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চায় বলে মন্তব্য করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। গেল 2 এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের উপর আরোপ করা হয় 34% শুল্ক। এর আগে দেশটির উপর 20% শুল্ক আরোপ করা হয়েছিল। মুসলিমদের বিক্ষোভ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর তীব্র আপত্তির মধ্যে ভারতে আজ থেকে বিতর্কিত ওয়াকফ আইন কার্যকর হয়েছে। এর মধ্যে দেশটির সুপ্রিম কোর্টে আইনের বৈধতা চ্যালেঞ্জ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। গেল শনিবার ওয়াকফ সংশোধনী বিলে সম্মতি দেয় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়। এর আগে বুধবার গভীর রাতে ওয়াকফ বিল পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় পাশ হয়। বিলের পক্ষে 288 আর বিপক্ষে 232টি ভোট পড়ে। পরদিন বৃহস্পতিবার উচ্চকক্ষ রাজ্যসভায় বিলটি 128/95 ভোটে পাশ হয়। পুরনো আইন অনুযায়ী কোনো সম্পত্তি ওয়াকফ ঘোষণার একমাত্র অধিকারী ছিল ওয়াকফ বোর্ড। নতুন আইনে সেই অধিকার দেওয়া হয়েছে জেলা প্রশাসক বা সমপদমর্যাদার কোনো সরকারি কর্মকর্তাকে। ডোমিনিকান রিপাবলিকের একটি নৈশ ক্লাবের ছাদ ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 79 দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 150 জনেরও বেশি। সংশ্লিষ্ট কর্মকর্তারা হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে প্রাদেশিক গভর্নর ও মেজর লিগ বেসবলের সাবেক খেলোয়াড় আক্তাভিও দোতেলেও ছিলেন। নৈশ ক্লাবটির নাম জেট সেট। সোমবার দিনগত রাতে সেখানে জনপ্রিয় মেরেঙ্গো গায়ক রুবি পেরেজের কনসার্ট চলাকালে ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের মধ্যে তিনিও আছেন বলে জানা গেছে। ঘটনার সময় কয়েকশো মানুষ নৈশ ক্লাবের ভেতরে ছিলেন। ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টায় প্রায় 400 জন উদ্ধারকারী কাজ করছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতদের স্মরণে 3 দিনের শোক ঘোষণা করেছে দেশটি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।